শফিকুর রহমান। বন্ধুগণ, স্লোগান বন্ধ করুন, স্লোগান বন্ধ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আবুল হাশেম, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত সহকর্মী ভাই ও বোনেরা, আমি বোনদের এই কারণে সম্বোধন করলাম, আয়োজনটা বোনদের জন্য না হলেও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারাও দূর থেকে, বিল্ডিং এর ভিতরে থেকে, ছাদের উপরের থেকে এই সমাবেশে সামিল হয়েছেন। আমার সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতির বিবেক, সাংবাদিক ভাইয়েরা, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সাম্প্রতিক আন্দোলনে এবং বিগত স্বৈর শাসন আমলে যারা আহত পঙ্গু হয়েছেন সেই সমস্ত সংগ্রামী সাথীরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা মুক্ত পরিবেশে আজকে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কুয়াশা ঘন শীতের সকালে আপনারা কষ্ট স্বীকার করে সকলে এখানে এসে সমবেত হয়েছেন। মহান মনিবের দরবারে তৌফিক চাই, দেশ জাতির প্রয়োজনে যে কথাগুলো বলা দরকার আল্লাহ যেন সেই কথাগুলো বলার তৌফিক আমাকে দান করেন। সংগ্রামী সাথীরা আমার, বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। আল্লাহ তাআলা তার মেহেরবানিতেই আমাদেরকে এখানে পয়দা করেছেন। বাংলাদেশের মাটির উপর সবুজ, মাটির গর্বে অফুরন্ত খনিজ সম্পদ। এদেশের পানিতে আল্লাহ তাআলা অফুরন্ত সম্পদ রেখেছেন। যদিও এদেশবাসী আমরা সকলে পানির উপর অনেক জুলুম করেছি, সেই জুলুম কিভাবে করেছি পরবর্তী পর্যায়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদেশের বাতাস আমাদের অনুকূল, না অতি গরম না অতি ঠান্ডা, এমন দেশ বিশ্বে পাওয়া খুবই কঠিন। আল্লাহ তাআলা সকল নিয়ামতের দিক থেকে আমাদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি ছোট্ট দেশে বিপুল জনসংখ্যা আল্লাহ আমাদেরকে দান করেছেন। জনসংখ্যা সত্যিকার অর্থে জনশক্তি, জনসম্পদ। যখন এই জনসংখ্যাকে সঠিকভাবে গড়ে তোলা হয় আর যখন এই জনসংখ্যাকে প্রকৃত শিক্ষা প্রশিক্ষণ দেওয়া না হয়, তখন জনসংখ্যা একটা দেশের আপদে পরিণত হয়, তখন এটা সম্পদ থাকে না। আমরা আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, এ দেশ আমাদের সকল ধর্মের, সকল বর্ণের মানুষের। আমরা যুগ যুগ ধরে এই দেশে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করে আসছি। আমরা দুইবার এর পূর্বে আমরা স্বাধীন হয়েছিলাম, 47-এ, 71-এ। যারাই স্বাধীনতার লগ্নে জাতিকে ওয়াদা করেছিলেন যে সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার, তারা কেউ অধিকার ফিরিয়ে দেননি, তারা কথা রাখেননি। তারা দফায় দফায় জাতির সাথে বেঈমানি করেছে। জাতির প্রত্যাশা পূরণ হয়নি। বিশেষ করে স্বাধীনতার পর এখন পর্যন্ত, এই সালের 5ই আগস্ট পর্যন্ত যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের মৌরসী তালুক মনে করতেন, তারা চেতনার কথা বলতেন।
চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন। তাদের সন্তানেরা আকাম কুকাম করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে। দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। শুধু তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে এসেছে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছে, আর দেশে যেখানেই তাদের হাড়িতে হাত ঢুকছে সেখানেই টাকার খনি। এই টাকা এরা পেল কোথায়? আমার একজন সম্মানিত সহকর্মী বলে গেছেন, তৎকালীন প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে ছিল 450 কোটি টাকা। পিয়নের যদি এত টাকা হয়, মালিকের কত টাকা? হ্যাঁ, মালিকের টাকাও বের হয়ে আসতেছে। আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে 57,000 কোটি টাকা চুরি করেছে। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। একটা পদ্মা ব্রিজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তাই দিয়ে কমপক্ষে 4টা পদ্মা ব্রিজ তৈরি করা যেত। তাহলে বাকি 3টা গেল কোথায়? হিসাব একেবারেই পরিষ্কার। বিদেশের টাকা দিয়ে যারা দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগম পাড়া গঠন করেছেন তারাই এই টাকা চুরি করেছে। কিন্তু চুরের মার বড় গলা। কুষ্টিয়া অবশ্য এটা বলে না। কুষ্টিয়া কি বলে যে চুরের মার বড় গলা? কুষ্টিয়া কি মাঝে মধ্যে গরু চুরি হয়? সারা বাংলাদেশে হয়, আমাদের ওদিকেও হয়েছে। গরিব এক গেরস্তের একবার 2টি বলদ চুরি হয়েছে। তিনি খবর পেয়েছেন অমুক গ্রামের চুররা তার বলদ চুরি করে নিয়ে গেছে। সেখানে গিয়ে তিনি দেখেও আসলেন তার বলদ দুটো ওখানে একজন চুরের হেফাজতে আছে। গরিব মানুষ, এই 2টা বলদই তার জীবনের সম্বল। এই দিয়ে অন্যের জমি চাষ করে যা পান তার পরিবারের খোরাক যুগে। তিনি কিছু টাকা জোগাড় করলেন, বুঝলেন যে এমনি এমনি ছেড়ে দেবে না। গেছেন চুরের বাড়ির এলাকায় গিয়ে শুনলেন যে চুরের বৃদ্ধ মা জীবিত আছে। ওই বাড়িতে গিয়ে নিজের পরিচয় না দিয়েই বললেন যে আমি আপনার একজন সন্তান, আপনি আমাকে সাহায্য করেন। তো জিজ্ঞেস করলেন তুমি কিভাবে আমার সন্তান হও? বলে আমি আপনার সন্তানের মতোই একজন। আপনার সন্তানেরা আমার 2টি বলদ নিয়ে এসেছে, আমি কষ্ট করে কিছু টাকা পয়সা হাতে নিয়ে এসেছি। আমি জানি না ওনারা কত চাহিদা জানাবেন, ওই চাহিদা অনুযায়ী আমার দেওয়ার কোনো সুযোগ নাই, আমার সম্বল নাই। আমি তার দেনা করে কিছু টাকা এনেছি, আপনি যদি মা হিসাবে আমাকে একটু সাহায্য করতেন। ওই মহিলা বলতেছে বাবা এখন তো পায়ের ধরে মা বলতেছো, আমার সন্তানটা যদি গরুর রশি সহ ওখানে ধরা খাইতো 2-4টাকে কম দিতা, তখন তো পিঠের উপরে সবগুলো একসাথে বসাই দিত। এমনকি অনেক জায়গায় তো গণপিটুনিতে জীবনও যায়। তখন যেমন তুমি কোনো কমতি করতে না, এখন পুরা হিসাব করে দিয়ে যাও এটা যারা চায়। এরাই বলে চুরের মার বড় গলা। এরা বিভিন্ন প্রকল্প থেকে কন্ট্রাক্টর নিয়োগ করেছে নিজের দলের লোকদেরকে, দিয়ে বলেছে বেটা তুমি যদি আমার দলের না হতো এটা পেতা না, যেহেতু তুমি পেয়েছো এতটুকু আমার আর এতটুকু তোমার, এরপরে যা বড় কাজ করো। প্রত্যেকটা প্রকল্পে এই কাজ করেছে। আমি আর মামু মিলে কারবার চালাইছি, এর বাইরে যায়নি। এইভাবে তারা দেশটাকে ফুকলা করেছে, ব্যাংকগুলাকে শেষ করে দিয়েছে। সবচাইতে শক্তিশালী ব্যাংক ছিল এদেশের আপামর জনগণের ব্যাংক ছিল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ডাকাত এসালামকে লেলিয়ে দিয়ে ভাগ বাটুরা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে। আমরা শুনেছি এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা, একই পরিবার। এখন এই চুরির দায়ে তারা লন্ডনেও ধরা খেয়েছে।
শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও। এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে। এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা। আমাদের লজ্জা হলে কি হবে? ওদের কোনো লজ্জা নেই। ওদের কাছে সম্পদ এবং টাকাই বড় কথা। অথচ তারা বলতেন মা হারিয়েছি, বাপ হারিয়েছি, ভাই হারিয়েছি, সব হারিয়েছি, এদেশে আমার পাওয়ার কিছু নাই, আমার কলিজা, আমার হৃদয় বাংলাদেশের জন্য। কথা খুব সুন্দর, কিন্তু তিনি ছাড়া তার পরিবারের জীবিত কোনো সদস্য বাংলাদেশে থাকতেন না। তিনি ছাড়া তার পরিবারের কোনো সদস্য, তার ছেলে, তার বোনের মেয়ে এবং ছেলে, তাদের জন্য বাংলাদেশের কোনো ছেলে এবং মেয়ে তাদের পছন্দ হয় না। দুইজন বিয়ে করেছে, দুইজন খ্রিস্টান মেয়ে, একজন বিয়ে করেছে একটা ইহুদি ছেলেকে, কোনো অসুবিধা নাই, তারাও মানুষ। তো বাংলাদেশকে এত ভালোবাসেন, দুই একটা মেয়ে ছেলে এখানে ভালোবাসতে পারলেন না। এই তাদের ভালোবাসার নমুনা। বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা, আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায়।